আসসালামু আলাইকুম। আপা, ওড়না ঠিক করেন। এটা ঢাকা শহরে একটা খুব কমন ডায়লগ। আপা, ওড়না ঠিক করেন। আমাদের দেশে মেয়েরা বিশেষ করে যখন রাস্তায় চলাফেরা করে তখন ওড়নাটা একটা মানে মনে হয় যে একটা বিশেষ বিষয় হয়ে দাঁড়ায়। কোন কোন ক্ষেত্রে আগে ওই জায়গাটা একটু চিন্তা করে আসি। দেখেন, প্রথমত যেসব আপারা, যেসব মেয়েরা, যেসব মারা, যেসব বোনেরা ওড়না বা শাড়ি পরে রিকশায় চড়েন, তাদের ওড়নাটা রিকশার পেছনের চাকায় পেঁচিয়ে যায়। এরকম অহরহ ঘটনা ঘটেছে যে ওড়নার চাকা গলায় পেঁচিয়ে অনেক নারী গুরুতর আহত এবং দু একজন হয়তো মারাও গেছে। এরকম ঘটনাও আছে। অটোর চাকায়, রিকশার চাকায়, বাইকের চাকায়। তো এই ঘটনার যেহেতু মানুষ জানে কম বেশি, তো যখনই কেউ দেখে যে একটি মেয়ে যাচ্ছে রিকশায়, তার ওড়না বা শাড়ির আঁচল ঝুলে আছে এবং সেটি রিকশার চাকায় পেঁচিয়ে যাবে বা বাইকের চাকায় পেঁচিয়ে যাবে, এরকম একটা জায়গা থেকে সাধারণ নাগরিক যারা খুব স্বাভাবিকভাবেই খুব সৎ এবং খুব ভালো একটা মানসিকতা থেকেই, পরোপকারী মানসিকতা থেকেই সেই বাইকের আপুটাকে বা সেই রিকশার আরোহী বোনটাকে বা সেই অটোর মাকে, আরোহী মাকে বলে যে ওড়নাটা ঠিক করেন, আপা ওড়না ঠিক করেন। তো এটা অনেক ঢাকা শহরে চলাফেরা করলে চিৎকার দিয়ে আশপাশ দিয়ে দু একজন বলে যাবে আপা ওড়না ঠিক করেন। এটা অনেকেই করে। এটা পরোপকারের সেন্স থেকেই করে, একজনের উপকার করার সেন্স থেকেই করে। এখন এই প্র্যাকটিসটা খুব স্বাভাবিকভাবেই মানুষ নেয়। এই প্র্যাকটিসটা নিয়ে কোনো যুক্তিতর্ক নাই। বরঞ্চ যেই ছেলেটি বা যেই লোকটি এসে বলল আপা ওড়না ঠিক করেন, সেই লোকটির চরিত্র কিন্তু আমরা আইডেন্টিফাই করি না যে সে কি সানি লিওনকে ফলো করে, না সে কি ফেসবুকে নুড ছবি দেখে, নাকি সে কি তার কি চরিত্র কি এরকম, এগুলো কিন্তু আমরা ফলো করি না, বরঞ্চ তাকে বাহবাই দিই। আমি আমি আপনারা পুরো ভিডিও না দেখে মন্তব্য করবেন না। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনোযোগ দিয়ে একটু শুনবেন, না শুনলে ভিডিওটা স্কিপ করে যাবেন। এখন আপা ওড়না ঠিক করানোর জায়গায় যদি কোনো একজন ব্যক্তি এসে তার চোখে মনে হয়েছে যে সে প্রতিদিন ফেসবুকে এমন কিছু দেখে যে জিনিসটা সে রাস্তায় এসে দেখে ফেলছে, সে প্রতিদিন ফেসবুকে সানি লিওনের বিশেষ জিনিসটা দেখে, এখন রাস্তায় এসে তার চোখে ওইটাই ভাসতেছে, আরে এটা তো আমি দেখে ফেলাইছি। এখন তাইলে তারা কি করা যায়, আর কেউ যাতে না দেখে, তাহলে তারাই বলি আপা ওড়নাটা ঠিক করে পড়েন। ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমও হইতে পারে, আবার উল্টা চিত্রও হইতে পারে। দেখেন, আমাদের দেশের, আমাদের দেশে কি সারা বিশ্বে মানুষের মধ্যে সব জায়গায় ভালো এবং মন্দ আছে। একই জিনিস কেউ এরকম এরকম বহু উদাহরণ আছে, কেউ দুধ বিক্রি করে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়। সো মানুষে মানুষে ভেদাভেদ আছে। এখন ওই যে আপা ওড়না ঠিক করেন, এটা অনেকে কিন্তু দুষ্টামি করেও বলে। দেখা গেছে একটা মেয়ে ওড়নাটা ঠিক করেই পড়ে আছে, তার রিক্সায় কিন্তু ওড়নাটা লাগবে না রিক্সার চাকায়, তারপরেও পাশ দিয়ে একটা ছেলে যাবে, যাইতে যেতে বলবে আপা ওড়না ঠিক করেন, মানে একটা মজা করলো, একটু সুরসুরি দিল, সেও একটু বিনোদন পাইলো, সে একটু এই এই সুরসুরি, এই বিনোদন হচ্ছে অসুস্থ মস্তিষ্কের উদাহরণ। সে যে একটা অসুস্থ পরিবেশে বড় হয়েছে, এটি তার ব্যবহারের বহিঃপ্রকাশ। তার পরিবার থেকে সে যে সেই শিক্ষাটা পায় নাই, তার বন্ধু, তার পরিজন, তার আড্ডা, তার সমাজ, সে যেখানে চলাফেরা করে, এই জায়গাগুলোতে সে যে প্রপার শিক্ষাটা, এডুকেশনটা পায় নাই, এটা তার ব্যবহারের বহিঃপ্রকাশ।
এখন আসি, এই যে আপা ওনারা ঠিক করেন সমাজের দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে কেউ ইচ্ছা করে করে, কেউ উপকার করার জন্য করে। এখন আমি আরেকজনের উপকার করব, সেটার কিন্তু আমার একটা লিমিট থাকা উচিত, যে আমি আরেকজনের উপকার করব, উপকার করতে যাব, সেটা কতটুক অধিকার আমি চর্চা করতে পারবো। এখন ধরেন আমার চাইতে বয়সে 10 বছরের ছোট, একই দোকানে আমি যখন একটা সিগারেট কিনতে যাই, তখন দেখা যায় আমার চাইতে 15-20 বছরের ছোট একটা ছেলেও সিগারেট নিয়ে ধরায়, আমি ওই দোকান থেকে সিগারেট নিয়ে ধরাই। আমি কিন্তু কখনো ওই 15-20 বছরের ছোট ছেলেটাকে বলি না যে এই তোমার তো এখনো বয়স হয় নাই ইয়ে করার, সিগারেট খাওয়ার, বা তোমার তো এখনো, তুমি তো টাকাই কামাই করো না, তুমি কার টাকায় সিগারেট খাও, তুমি তো বলবা যে বাপের টাকায় খাই। তো এই বিষয়টা, এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু আমি ওই ছেলেটাকে বলি না, এড়াই যাই, অনধিকার চর্চা। কারণ ওকে আমি একটা কথা বলবো, সে কিন্তু উল্টা আমাকে, এমন হতে পারে সে কিশোর গ্যাংয়ের সদস্য, সে আইসা 4-5 জন মিলে আইসা আমাকে সাঙ্গপাঙ্গ ইয়ে করে দিল, বা তারা আমি চিনি না, তারা আমার তো বলতে গেলে সে 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 তারা যখন আমি কোনো একটা উপদেশ দেবো, সেটা নিতেই পারবে না। হ্যাঁ, যদি সেই ছোট ছেলেটি আমার পরিচিত কেউ হতো, যদি সে আমার পাশের বাসার কেউ হইতো, সে কিন্তু অটোমেটিক্যালি সে আমাকে দেখে আমার সামনে আর সিগারেটটা কিনবে না। সে কিন্তু অপরিচিত বলেই সিগারেটটা আমার সামনে খাইতে পারলো, পরিচিত হইলে খাইতে পারতো না। এতটুকু সামাজিক সেন্স, এতটুকু সোশ্যাল সেন্স এখনও আসছে। এখন আসি, ওই সিগারেটের কাণ্ডে আসবো, তার আগে আমি ওই লালমাটিয়ার মেয়ে দুটো সিগারেটের কাণ্ডে আসবো, তার আগে আমি একটু এই অন্য কাণ্ডেটা শেষ করে যাই। এখন যেই ছেলেটিকে আমরা দেখলাম যে তৌহিদি জনতারা জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন, শাহবাগে তাকে ফুলের মালা দেওয়া হলো, তারপরে তাকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো, একজন নামী, তাকে পাগড়ি পরায় দেওয়া হলো। এখন সে যে কাজটি করেছে, এই কাজটিকে মোটামুটি একটা হিরোইজমে ট্রান্সফার করা হলো। মানে এই কাজকে একটা স্বীকৃতি দেওয়া হলো যে হ্যাঁ, এই ধরনের কাজ আপনারা করেন। নো, আপনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে হইলে আগে আপনাকে পারমিশন নিতে হবে তার কাছে, যে ভাই আপনার সঙ্গে একটু এটা নর্মালি হয়। রাস্তায় কোনো অপরিচিত মানুষের সঙ্গে যদি আমরা কথা বলি, আগে তাকে আমরা জিজ্ঞেস করি যে আপনার সঙ্গে একটু কথা বলতে পারি। এইটা সামাজিক শিষ্টাচার, সোশ্যাল সেন্স। এই সোশ্যাল সেন্সগুলা পরিবারে বা স্কুলে বা মাদ্রাসায় বা বিদ্যালয় বা অফিসে বা আড্ডায় বা টেলিভিশনে বা নাটকে কোথাও কি শেখানো হয়? কোথাও কি এটা শেখানো হয়? তাহলে এরা শিখবে কোত্থেকে? প্রবলেমটা হচ্ছে গিয়ে শুরু থেকেই প্রবলেম, পরিচর্যাতেই প্রবলেম, বড় হওয়াতেই প্রবলেম। একটা বাচ্চা যখন বড় হয়ে উঠতেছে, তখন তাকে প্রপার ম্যানার শেখানো হচ্ছে না। আরে ভাই, তারা তো স্কুল আর মাদ্রাসা শিখতে শিখতেই তার লাইফ পার, ম্যানার শেখার টাইম কোথায়? আপনি আপনার পরিবারে, আপনি আপনাকে দিয়েই প্রশ্ন করেন যে আপনি আপনার সন্তানকে এই পর্যন্ত কয়টা সোশ্যাল ম্যানারিজম শিখাইছেন, আর কতগুলা স্কুলের পাঠ্য পড়া শিখাইছেন? আপনি সোশ্যাল ম্যানারিজম শিখাইছেন, যেটা যেটা হয়তো আপনার চোখে পড়ছে। অনেকেই শিখায়, অনেক গার্ডিয়ান আছেন যারা এগুলোতে অ্যাওয়ার্ড, তারা এগুলো শেখায়। কিন্তু আমার কাছে মনে হয় যে 10টা ফ্যামিলিকে ধরা হয়, তার মধ্যে 7 জনই বের হবে যারা বাচ্চাকে নিয়ে এই ধরনের কথা বলে না। তারা বাচ্চার সঙ্গে কথা বলে, ওইটার ইংরেজি বলো তো, কত পেয়েছো স্কুলে, পরীক্ষায় এত নাম্বার কম হলো কেন, তোমার চাইতে ও কেন বেশি পাইলো, তুমি কেন এই কাজটা করলা না, তুমি তুমি কেন ঠিকমতো স্কুলে যাও না, এই ধরনের কথাবার্তা। সোশ্যাল মেসেজ, সোশ্যাল বিহেভিয়ার বাচ্চাদেরকে শেখানোই হচ্ছে না। তো যেই ছেলেটিকে থানায় ভরে দেওয়া হইলো, ওই ছেলেটির যে অসংলগ্ন কথাবার্তা, তাতেই বোঝা যায় যে তার তো কথা বলাটাই এখনও সে শিখে নেয় ঠিক মতো। সে যদি উপকার করার জন্যও কাউকে এসে বলে কোনো কথা, তাইলেও সেই মেসেজটা রং যাবে, একটা রং মেসেজ যাবে।
তার মানে হয়তো ছেলেটি ভালো কিছু বলতে গেছে, কিন্তু তার কথা বলার ধরনটা ঠিক নাই। তাকে সে কোথাও শেখে নাই কীভাবে কথা বলতে হয়, কীভাবে মানুষের সঙ্গে আচরণ করতে হয়, কীভাবে মানুষের সঙ্গে মানে ভাব বিনিময় করতে হয়, কথাবার্তা দিয়ে নিজের ইচ্ছা বা অন্যের ইচ্ছা জানতে হয়। এই ধরনের আচরণগত বিষয় আমাদের পাঠ্যপুস্তকেই নাই। আমাদের পাঠ্যপুস্তকেই তো নাই এই সমস্ত বিষয়গুলো। আমি তো এই যে বাচ্চাদেরকে দেখি, আমার ভাগ্নি আছে একটা, ওকে মাঝে মাঝে পড়তে বসাই, পাঠ্যপুস্তকেই নাই এইসব বিষয়গুলো। তো এই বাচ্চারা যখন বড় হবে তখন তো এরা কমিউনিকেশন করতে পারবে না। আমাদের কমিউনিকেশন সিস্টেমটাই খারাপ হয়ে যাচ্ছে। আমরা কিভাবে একজনের সঙ্গে আচরণ করব, ব্যবহার করব, তো ওই জায়গাটা যদি ঠিক না করি তাহলে এই সমস্যার সমাধান কখনোই আসবে না। এখন আসি ওই যে পিনাকিদার বিষয়ে। পিনাকি সাহেব তার বন্ধুর মেয়ে দুটি স্মোক করছিল লালমাটিয়ায়, এবং রিঙ্কু যে আওয়ামী লীগের কর্মী ছিল, এখন তৌহিদি জনতা হয়ে গেছে, সে ওই মেয়ে দুটিকে একটা গালি দিয়েছে বেশ্যা বলে। তারপরে মেয়ে দুটি তার গায়ে চা ঢেলেছে। এখন কথা হচ্ছে গিয়ে, রিঙ্কু যেই দোষে দোষী, মেয়ে দুটি একই দোষে দোষী, কারো দোষ কিন্তু কম নয়। রিঙ্কু একজন বয়স্ক লোক, সে মেয়ে দুটিকে গালি দিয়েছে, আর যেই মেয়ে দুটি চা ঢেলে মেরেছে সেই মেয়ে দুটি গালি শুনে উত্তেজিত হয়ে আক্রমণ করেছে। হ্যাঁ, তার পরিবার যদি তাকে শিষ্টাচার শেখাইতো তাহলে মেয়ে দুটি চুপ করে ওখান থেকে সরে যেত, যে এর সঙ্গে এ তো পাগল, এ জানেই না একটা মেয়ের সঙ্গে মেয়েকে কীভাবে অ্যাড্রেস করতে হয়। যে পাগল তার সঙ্গে তো আমরা কখনোই যাই না কথা বলতে। পাগলের সঙ্গে কি আমরা কখনো ভাব বিনিময় করতে যাই? পাগলকে কি আমরা কখনো বুঝাইতে যাই? নো। তো রিঙ্কু যে আচরণটি করেছে ওখানে রাস্তায় দাঁড়িয়ে, সে একেবারে অশালীন, পাগল মস্তিষ্ক, ভারসাম্যহীন একটা বৃদ্ধের মতো কাজ করেছে রিঙ্কু। সে তার মেয়ের মতো হলে সে তাকে বুঝাইতে পারতো যে বাবারা তোমরা এখানে খাইও না। এখন এলাকাবাসীর যে কথাবার্তা, পিনাকিদা আমার কাছে মনে হলো সে তার বন্ধুর মেয়ে দুটিকে হয়তো একটু সেভ করতে চাইছে, তার কথাবার্তা আমার মনে হলো। কিন্তু এলাকাবাসী তো অনেক কথা বলছে, অনেক ভিডিওতে দেখছি। এলাকাবাসী বলল যে এই মেয়েগুলো A to Z আগে থেকেই এরকম, তারা শুরু থেকেই এই এই কাজ করে। তো যেই মেয়েরা একটা ওপেন স্পেসে বেঞ্চে বসে, চায়ের দোকানে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে ওপেনলি সিগারেট খাইতে জানে, সে কিন্তু একদিনে হয় নাই, সে কিন্তু আগে থেকেই এরকম। এটা তার এটা তার প্র্যাকটিস। এখন সে মনে করছে এটা পশ্চিমা পশ্চিমা পশ্চিম পশ্চিম দেশে, ইউরোপে কি এরকম আছে, আই ডোন্ট নো, যে পাবলিক প্লেসে এইভাবে সিগারেট খাওয়া যায় কিনা। যাই হোক, যেহেতু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাংলাদেশের আইনে আছে যে পাবলিক প্লেসে সিগারেট খাওয়া যাবে না। যেহেতু আইনে আছে, সেহেতু মেয়ে দুটি অন্যায় করেছে। তার স্বাধীনতা, সে সিগারেট খাবে না কি খাবে এটা তার ব্যক্তি স্বাধীনতা। সে সেটার জন্য তার বাবা মা তাকে নিষেধ করবে না, প্রশ্রয় দিবে, সেটা তার পরিবারের বিষয়। কিন্তু সে আরেকজনের সামনে বসে এই কাজটা করতে পারে না, কারণ তাকে দেখে আরও দুটি মেয়ে প্রশ্রয় পাবে, আরও দুটি মেয়ে তাকে দেখে সাহস পাবে যে না, ওই দুটা মেয়ে খাইছে, আমিও খাইতে পারি, হইতে পারে এরকম। তো এই বিষয়গুলো, আমি বলছি না যে সিগারেট খাওয়াটা খুব এমন কোনো অন্যায় হয়ে গেছে, বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটতরাজ করতেছে তাদের কোনো ইস্যু নাই, একটা মেয়ে সিগারেট খেয়েছে তাকে নিয়েই এত কেন মাথা ব্যথা। হ্যাঁ, মাথা ব্যথাটা এইখানেই দেখেন যে ওই যে হাজার কোটি টাকা যে চুরি করছে তাকে ধরার ক্ষমতা একজন সাধারণ মানুষের নাই। একজন সাধারণ মানুষের ধরার ক্ষমতা কিন্তু একজন সাধারণ মানুষেরই। সে তখন ওই তার চোখে সাধারণ কোনো অপরাধ যখন ধরা পড়ে, তখন সে ওই সাধারণ অপরাধের উপরে এমন রাগ ক্ষোভ ঝাড়ে যে এই ক্ষোভটা ওই হাজার কোটি টাকার চুরি করা লোকটার উপরেও ছিল। ওই ক্ষোভটা এসে এই সাধারণ মানুষটার গায়ে পড়ে। তখন এখন এই জন্য দেখবেন যে ছিচকে চোর ধরলে ওরে কিন্তু মবিলাইজ করে বা গণপিটুনি দিয়ে অনেকে মেরেও ফেলে। মানে একজন ছিচকে চোর যদি কোথাও ধরা পড়ে, ছিনতাইকারী যদি ধরা পড়ে, দেখবেন যে অনেক ভীরু লোকও সাহসী হয়ে যায়, দূর থেকে এসে একটা মানে ব্রুসলির মতো একটা ফ্লাইং কিক এসে মারবে ওরে। তো সেই জায়গা থেকে যেই আইন, বাংলাদেশের যে আইন আছে সেই আইনের যদি সঠিক প্রয়োগ হতো, ব্যবহার হতো,
তাহলে এই ঘটনাটা ঘটতো না। আর যেই ব্যক্তিটি এই 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 সিগারেট খাওয়াটাকে যেই ব্যক্তি প্রশ্রয় দিচ্ছেন, যেই পরিবার প্রশ্রয় দিচ্ছেন, হ্যাঁ, আপনি আপনার আপনার ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে বসে, এরকম আমি দেখছি বাপ বেটা একসঙ্গে বসে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, সেটা তার ঘরের মধ্যে বা সেটা একটা স্পেসিফিক জায়গায় বারে গিয়ে, সেটা পাবলিকলি সে করছে না, এটা পাবলিকলি করা যায় না। তো যে ব্যক্তি এটা ঘরে রেগুলার প্র্যাকটিস করে সে সেটা পাবলিকলি করে ফেলে, এটা তো অভ্যাস, তার অভ্যাসগতভাবে এটা চলে আসে। তো যাই হোক, পুরো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে গিয়ে যে সামাজিক এডুকেশনটা দরকার, কমিউনিকেশনটা শেখানো দরকার বাচ্চাদেরকে। এটা একদিনের সমাধান হবে না। এটা যদি গভর্নমেন্ট মানে একেবারে সুচিন্তিতভাবে পাঠ্যপুস্তকের মাধ্যমে বাচ্চাদের ভেতর থেকে এটা যদি শিখায় পড়ায় নিয়ে আসে, তাহলে একটা সভ্য জাতি উঠে আসবে। একবার প্রাথমিক পর্যায় থেকে, প্রাথমিক বিদ্যালয় থেকে এগুলোটা করায় নিয়ে আসতে হবে। যে এই কারণে আমরা পশ্চিমা বিশ্বকে সভ্য জাতি বলি। এই কারণে ইউরোপের একটা বাচ্চারা দেখবেন যে স্কুলে তারা ব্যাগ নিয়ে যায় না রে ভাই, বাসা থেকে তারা ব্যাগ নিয়ে যায় না, স্কুলের বই স্কুলেই থাকে। স্কুলে তারা কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো এগুলো তাদের মাথা ব্যথাই নাই। তাদের মানুষ হলো কিনা, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলো কিনা একটা বাচ্চাকে, তাদের মাথা ব্যথাটা ওইখানে। তো ওই সিস্টেমটা যদি আমাদের দেশে না আসে, বা ওই তাড়নাটা যদি আমাদের ভেতরে না আসে, আমরা তো বলার সময় ঠিকই বলি, একটা একটা পরিবারে যদি একটা সন্তান আসে, বলার সময় ঠিকই বলি সে কী হবে না হবে যাই না, ও যেন একটা ভালো মানুষ হয়, এই জন্য আপনারা দোয়া করবেন, ও যেন একটা বড় হয়ে একজন ভালো মানুষ হয়। এই দোয়াটা সে ঠিকই চায়, কিন্তু দোয়া অনুযায়ী কাজটা সে ঠিক মতো করে না। সে কি ভালো মানুষ হচ্ছে কি না সেটা তার নজরও রাখতে হবে। সন্তানের প্রতি কতক্ষণ মানুষ নজরে রাখে একটা সন্তানকে। অনেকে, আমার আমার নিজের বোন, আমার নিজের ছোট বোন, আমার ভাগ্নি যখন একটা অপরাধ করে, তখন আমি যখন তাকে জিজ্ঞেস করি যে তোর চোখের সামনে পড়ে নাই কেন, সে উত্তর দেয় যে একটা বাচ্চাদেরকে কতক্ষণ চোখে চোখে রাখা যায়। এই উত্তরটা কেন আসে জানেন? এই যে এখন মোবাইল ডিভাইস চলে আসছে, সে অনেক ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে, ফেসবুক, টিকটক, তারপর নিজের কাজ, হাবিজাবি অনেক কাজ থাকে। তো এত কাজের ভেতরে বাচ্চাদেরকে টাইম দেওয়ার টাইম থাকে না। আর বাচ্চাটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা পরে যে আফসোস করে, পরে যে বলে আমার কি অপরাধ ছিল, আমি তো সবই করেছি, আমি প্রপার টাকা পয়সা ঢালছি, প্রপার তাকে স্কুল দিছি, প্রপার তাকে টিচার দিছি, তারপরেও আমার বাচ্চাটা কেন এরকম হইল। কিন্তু প্রশ্নটা ঠিকই করবে, প্রশ্নের উত্তর কেউ খুঁজবে না। তো অনেক কথা হয়ে যাচ্ছে, কন্টেন্ট অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের এই বিষয়টা গোড়া থেকে যদি ঠিক না করা হয়, তাহলে এটা আরও ভয়াবহ রূপ নেবে। সে ভয়াবহ রূপটা যাতে না নেয়, সেটা হচ্ছে গিয়ে সেই ডিসিশন মেকার, পলিসি মেকাররা যদি এটাতে হস্তক্ষেপ না করে। যেভাবে জুলাই আগস্টের জন্য আপনারা আন্দোলন করছেন, সেভাবে এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু আন্দোলনে নামতে হবে। আন্দোলনে এইসব বিষয় যদি উঠে না আসে, ছোটো ছোটো বিষয়, এগুলো এটাই এখন কত বড় বিষয় হয়ে গেছে। তো আপনারা যারা আন্দোলনে আসেন যান, তাদের এই বিষয়গুলোও কিন্তু মাথায় আসতে হবে। এই বিষয়গুলো নিয়েও মাঝে মধ্যে গার্জিয়ানদের রাস্তায় নামতে হবে এগুলো নিয়ে। কারণ রাস্তায় নামলেই মানুষ এখন জানে, রাস্তায় না নামলে এখন আর মানুষ কিছুই জানে না। যাই হোক, এগুলো নিয়ে কথা বললে সারাদিন কথা বলা যাবে, অনেক কথা বলা যাবে, শেষ হবে না। তো আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ খুব খেয়াল করতে হবে। একটা পক্ষ বিভিন্নভাবে চেষ্টা করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে, একটা ন্যাশনাল ইস্যু তৈরি করতে, সেই ন্যাশনাল ইস্যুটাকে ইন্টারন্যাশনাল ইস্যুতে টেনে নেওয়ার জন্য, টেনে হিচড়ে কান ধরে এই ইস্যুটাকে, যে একটা ছোট্ট অন্যার ঘটনাটাকে টেনে একটা ইন্টারন্যাশনাল ইস্যুতে নিয়ে বলবে যে বাংলাদেশে নারীরা নিরাপদ না। তখন বাংলাদেশের নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য কারা আসবে জানেন? আপনারা যে নিজেদের মা বোনদের নিরাপত্তা দিতে পারছেন না, তখন বাংলাদেশের নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য বাইরের দেশ ঢুকে যাবে বাংলাদেশে। তখন ওই যে ওয়াকার সাহেব বলেছিলেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, ঠিক ওরকম একটা পরিস্থিতি তৈরি হবে। যাই হোক, সময়ে কাজ সময়ে করতে হবে, পরে আফসোস করলে আর কোনো লাভ হবে না।
যাক, আমি অনেক কথা বলে ফেলছি, আমার মনে হয় মূল বিষয়টা বলা হয়ে গেছে। এরপরে বাদবাকি আপনারা দর্শক কি মনে করছেন, কি করা উচিত, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা করার পেছনে উদ্দেশ্যটা তখনই সফল হবে যখন একটা পরিবারের কর্তাও, একটা পরিবারের কেউ যদি নিজেকে একটু কনসার্ন হয়, নিজে একটু কনসার্ন হয়ে তার বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই একটু এই সামাজিক মেসেজগুলো শিখাইতে পারে, তাহলে আমার এই ভিডিওটা সার্থক হবে। আর বাকিটা আপনাদের মন্তব্য, আমার কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য দেখতে চাই।